এই যে একটা টানাপোড়েন সেটার কি মীমাংসা হয়েছে বলে আপনার মনে হচ্ছে কিনা, এবং যে প্রশ্নটা বিএনপি বারবার করছে আসলে যে নির্বাচনের রোডম্যাপ থাকা দরকার, ওনারা বলছেন যে সংস্কারেরও একটা রোডম্যাপ থাকা দরকার, সেটা থেকে কি অনেক দূরে এখন আমরা অনেক দূরে, মানে উত্তেজনাটা কমেছে, যে ইন্টেন্স একটা উত্তেজনা ছিল সেটা কমেছে, কিন্তু আমি মনে করি আমরা ম্যাল হ্যান্ডলিং হয়েছে। মানে এখন এখানে মূল চালকের আসনে কে? চালকের আসনে সরকার, এবং আমাদের প্রধান উপদেষ্টা তার বয়স, তার অভিজ্ঞতা, তার সারা জীবনের অ্যাচিভমেন্ট যদি চিন্তা করি, আমরা তার কাছ থেকে অনেক ম্যাচিওর্ড আচরণ চাইতে পারতাম, চাওয়া উচিত ছিল। ধরুন উনি পদত্যাগ করবেন বলছেন, এটা আইদার কৌশল, আমি পদত্যাগ করবো বলি, সবাই এসে ঠেকাক, তারপর আমি আমার দুঃখের কথা বলবো, আমাকে কিন্তু এটা করতে দিতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে সত্যি সত্যি তিনি আপসেট, তিনি চলে যেতে চান, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরে আমাদেরকে জাহাজে ফেলে দিয়ে ক্যাপ্টেন আগে চলে যাচ্ছে। আমি প্রায় বলি যে টাইটানিক সিনেমাটা দেখার সময় আমরা প্রথম জানলাম ইতিহাসে ক্যাপ্টেনই শেষ পার্সন যে জাহাজ ত্যাগ করবে, তার আগে সবাই যাবে, শেষে উনি যাবেন, এর মধ্যে যদি জাহাজ ডুবে উনি জাহাজের সাথে ডুববেন। ওনার তাই করার কথা ছিল, আমি একেবারেই এক্সপেক্ট করিনি, এবং এটা সঠিক, এটা গুজবও ছিল না, যেটা নাহিদ ইসলাম এসে অন রেকর্ড বলেছেন, পরে উপদেষ্টা কমিটি থেকে, কমিশন মানে যে তাদের যে পরিষদ সেখান থেকেও এসছে। এরপর যেটা হওয়ার কথা ছিল, এরপর না, যখন এই ঘটনাগুলো ঘটছে, উচিত ছিল সরকারের দিক থেকে আলোচনায় বসা, আলোচনায় বসে যে ছবি তোলার কথা হলো, এগুলো একেবারেই লোক দেখানো, কারণ আলোচনা তো সরকার করতে চায় নাই। বিএনপি 4 দিন ধরে বলেছে, পত্রিকায় দেখলাম, আমাদেরকে ডাকা হচ্ছে না, এরপর মিটিং দিয়ে নাকি আবার সেটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর শেষে হয়েছে। জামায়াতে ইসলামী বলছে সর্বদলীয় বৈঠক ডাকো, কিন্তু উনি তো ডিভাইসিভ কাজ করছেন। বিএনপিকে নিলেন, নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে সে অপসারণ করতে বলছে। সরকার অপসারণ না করুক, তাকে রাখলাম, মানে হচ্ছে একটা বার্তা দিচ্ছি, আমি আসলে তোমাকে খুব বেশি গুণী না, উঠতে দেবো না। একটা গল্প পড়েছিলাম মমতাজুদ্দিন আহমেদের, এক রাজ্যে কলা গাছ নাই, তো আরেক রাজ্য থেকে কলা গাছ আনতে গেছে, তো বলছে কলা গাছ দেবো, কিন্তু তারা ভাবছে যে এখানে যদি কলা গাছ বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা হবে, তো কলা গাছের সাথে শর্ত হচ্ছে একটা বানর নিতে হবে, সো দ্যাট আপনি একটু একটু কলা খেতে পারেন, কিন্তু বানর আবার কলা গাছগুলোর কলা খেয়ে ফেলবে, সো অনেক কলা হবে না আর কি। সো আপনি এইরকম একটা কাজ করছেন, খুবই বাজে। এবং আমি আরেকটা কথা একটু সরাসরি বলতে চাই, নাহিদ ইসলামকে তিনি ডেকেছিলেন, আমি দল হিসাবে যখন এনসিপি গেছে, এনসিপি দল হিসেবে বিএনপি জামায়াতের সাথে যেতে পারে কিনা প্রশ্ন আছে, তুলছি না এখন, কিন্তু নাহিদ ইসলামকে উনি আলাদাভাবে ডেকেছেন, ডেকে তার কাছেও তিনি তার দুঃখের কথা, ক্ষোভের কথা, অভিমানের কথা বলেছেন। এইভাবে আপনি ডিসক্রিমিনেট করছেন, ফলে আপনার সাথে রেকনসিলিয়েশন হবে না। মিলিটারির সাথেও একই কথা, মিলিটারির একটা গোপনে, মানে তাদের একটা পার্সোনাল বৈঠকে বলা কথা পত্রিকায় এসছে, সেটা নিয়ে অফিসিয়াল স্টেটমেন্টে মিলিটারিকে, বিশেষ করে চিফকে এক ধরনের ধমক দেওয়া হয়েছে। আবার দেখুন মিলিটারি কিন্তু ক্ল্যারিফাই করেছে এবার অফিসিয়ালি, গতকাল এই ঘটনাটা ঘটেছে, জি, সেনা সদর থেকে। ওখানেও কিন্তু সরকারের সাথে উত্তেজনার একটা জায়গায় রয়েই গেছে, সেটা হচ্ছে করিডোর নিয়ে। তারা কিন্তু বলেছেন যে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং বাংলাদেশের ঝুঁকির সাথে জড়িত কোনো ইস্যুতে তারা থাকবেন না। সো উত্তেজনা আসলে কমেছে বলে আমি মনে করি না। সরকারের উচিত হবে, আমি জানি না সরকার কেন যেন নিজেকে অতি শক্তিশালী মনে করছে, মানে চেয়ারগুলো এরকম, শেখ হাসিনা 5 তারিখ সকালেও তাকে খুব শক্তিশালী মনে করেছিলেন, যে আমি থেকে যেতে পারবো। আমাদের কাছে তথ্য আছে যে উনি মিলিটারিকে বলছেন তোমরা আরেকটু গুলি করলেই আমি থেকে যেতে পারি, ব্যাপারটা এইরকম। কেন বলছি, বাংলাদেশে এই সরকার ক্ষমতায় টিকে আছে মূলত দুটো শক্তির এন্ডোর্সমেন্টে, একটা বিএনপি, পলিটিক্যালি সে যদি বিরুদ্ধে চলে যায় উইল বি টাফ, আর সেনাবাহিনী। আমি সরি, এটা অনেকে থিওরিটিক্যাল ডিবেট করতে পারি, ডিবেটটা আমি এখন করছি না। ডিবেটটা হচ্ছে সেনাবাহিনী তো সরকারি, সেনাবাহিনীকে আমরা আলাদা হিসেবে দেখছি কেন, কিন্তু এটা বাস্তবতা। আফটার 5 আগস্ট সেনাবাহিনীর একটা ডিফারেন্ট ধরনের অবস্থান তৈরি হয়েছে, এবং সেনাবাহিনীর কথাবার্তায় কিন্তু এটা আছেও। সো আপনি দুটোর সাথে একসাথে কনফ্লিক্ট করছেন, এবং কোনো রকম কোনো রেকনসিলিয়েশনের কোনো পরিস্থিতি আমি আসলে এখন পর্যন্ত দেখি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের একটা সুনির্দিষ্ট ডেট, এটা ডিসেম্বরের মধ্যে না হলেও এটা যদি ফেব্রুয়ারির মাঝামাঝির দিকেও হয়ে থাকে, একটা সুনির্দিষ্ট ডেট ঘোষণা করা, এবং যেটা সবচেয়ে জরুরি, এখন এটা পত্রপত্রিকায় চলে এসছে, বিদেশি মিডিয়া আসছে, আল জাজিরাতে এসছে, মানে সেনাপ্রধানকে অপসারণ করার চেষ্টা থেকেই সেনাবাহিনীর সাথে রিসেন্ট যে টাসল হচ্ছে, সেটার কারণ ওটা একজন স্পেসিফিক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি ডিফেন্স মিনিস্ট্রিতেও ডক্টর ইউনুসকে সাহায্য করেন, তাকে দিয়ে এই ধরনের আলোচনা এখন বিভিন্ন জায়গায় ফরমাল নিয়ে এসছে। এখানে সরকারকে 2-1টা পদক্ষেপ নিতে হবে। জনাব খলিলকে ডিফেন্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই পদগুলো থেকে সরানো উচিত, তাহলে অন্তত এই বার্তা মিলিটারিকে দেওয়া যাবে। একটা ইলেকশনের ডেট যদি দেওয়া যায় তাহলে বিএনপি শান্ত হবে। সরকার কি কিছু চাইবে না? চাইবে, সরকারের তো অনেক কিছু চাওয়া আছে। এগুলো দেওয়ার পর আপনি বিএনপির সাথে নেগোশিয়েটটা ইজি হবে। এই যে মৌলিক সংস্কারের কথা আসলো, কথার কথা, বিএনপি যদি বলে আমি একটাও নেব না, তো আপনি ইলেকশন দেবেন না? বিএনপিকে সংস্কার মানতে হবে। বিএনপি যদি বলে আমি এটা কনসিকুয়েন্স মেনে নিয়ে সংস্কার মানি না,
আমি কনসিকোয়েন্স মেনে নেব। ভোটের সময় এনসিপি যাবে, জামায়াত যাবে, যারা যারা তারা দেখাক বিএনপি সংস্কার চায় না, বিএনপি খারাপ, বিএনপিকে ভোট দিও না, ও তো এই কথা বলতে পারে। তার চাইতে এটা যখন করছেন তখন সোসাইটির চাপ তৈরি হবে, বিভিন্ন জায়গায় চাপ তৈরি হবে, তখন বিএনপিকে বলা হবে তুমি কাঠামোগত বা মৌলিক সংস্কারের অন্তত এটা একটু মেনে নাও। ডিল কিন্তু এভাবে হয়, কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনূস খুবই হার্ড লাইনে যাচ্ছেন। যে স্টেটমেন্টটা অফিসিয়ালি আসছিল উনি জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন। কে জনগণ, কারা জনগণ? আর উনি একটা সরকার, উনি এভাবে কথা বলতে পারেন? দরকার আছে বলার? প্রয়োজন নেই। সো আমি দেখছি এটাই ফ্রাস্ট্রেটিং। আমাদের মনে হয় সমঝোতা, আলোচনা এবং সেটার মাধ্যমে সব পক্ষই পরস্পর ছাড় দেবে, দিয়ে করবে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো লক্ষণ দেখছি না।